অভিবাসন আইন সংস্থার গুলিতে 2 জন নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্র জুড়ে তীব্র প্রতিবাদ। ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি নিয়ে বাড়ছে অসন্তোষ। যুক্তরাষ্ট্র জুড়ে ভয়াবহ তুষারঝড়ে 14 জনের মৃত্যু, সব স্কুল বন্ধ ঘোষণা। শীতকালীন ঝড়ে বহু ফ্লাইট বাতিল সহ বিলম্বের পূর্বাভাস এয়ারলাইন্সগুলোর। যুক্তরাষ্ট্রের অবসর জীবনে প্রধান ভরসা সোশ্যাল সিকিউরিটি নিয়ে বাড়ছে উদ্বেগ। কর্মসূচি দেউলিয়া হওয়ার শঙ্কা কোটি মানুষের। উত্তর আমেরিকার রাজনীতি, অর্থনীতি, অভিবাসন ও আন্তর্জাতিক সম্পর্কের সর্বশেষ খবর নিয়ে আপনাদের জন্য আরটিভির বিশেষ পরিবেশনা আমেরিকান রাউন্ড আপ। আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত জাহান। যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে আইসিই সদস্যের গুলিতে ৩৭ বছর বয়সী রিনি নিকোল গুড ও অ্যালেক্স প্রেটি নিহত হওয়ার ঘটনায় দেশ জুড়ে তীব্র প্রতিবাদ ছড়িয়ে পড়েছে। অভিবাসন আইন প্রয়োগকারী সংস্থা আইসিইর ভূমিকা ও বল প্রয়োগ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ঘটনাটিকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকার ও অঙ্গরাজ্য প্রশাসনের মধ্যে আইনি ও রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। একই সঙ্গে অভিবাসন নীতিতে ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি নিয়েও বাড়ছে জন অসন্তোষ। মিনিয়াপোলিসের একটি ব্যস্ত সড়ক। গাড়ি চালানোর সময় গুলিতে প্রাণ হারান ৩৭ বছর বয়সী রিনি নিকোল গুড। গুলি চালান যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিইর এক সদস্য। এর কিছুদিন পর আইসের গুলিতেই প্রাণ হারান আরেক যুবক অ্যালেক্স প্রেটি। এই ঘটনার পরই যুক্তরাষ্ট্র জুড়ে শুরু হয় বিক্ষোভ ও ক্ষোভের বিস্ফোরণ। আইসিইর দাবি, আত্মরক্ষায় গুলি চালানো হয়েছিল, তবে স্থানীয় কর্মকর্তারা বলছেন তারা কোনো তাৎক্ষণিক হুমকি ছিলেন না। ঘটনাটি ঘিরে কেন্দ্রীয় সরকারের সঙ্গে মিনেসোটা অঙ্গরাজ্যের রাজনৈতিক দ্বন্দ্ব চরমে ওঠে। আইসিই মোতায়েন বন্ধ চেয়ে রাজ্য সরকার মামলা করেছে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর থেকেই আইসিইর তৎপরতা ব্যাপকভাবে বেড়েছে। অভিবাসীদের গণহারে গ্রেপ্তার ও বহিষ্কার তার অন্যতম নির্বাচনী অঙ্গীকার। ২০০২ সালে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের অধীনে গঠিত আইসিই বর্তমানে যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন প্রয়োগের প্রধান বাহিনী। আইন অনুযায়ী আইসিইউ সদস্যরা অবৈধ অভিবাসী সন্দেহে কাউকে আটক করতে পারেন, তবে প্রাণঘাতী বল প্রয়োগের ক্ষেত্রে কঠোর শর্ত রয়েছে। তবুও সমালোচকদের অভিযোগ, বাস্তবে সেই সীমা বহুবার লঙ্ঘিত হচ্ছে। প্রোপাবলিকার তথ্যে দেখা যায় ট্রাম্প প্রশাসনের প্রথম দফাতেই শতাধিক মার্কিন নাগরিক কারণ ছাড়াই আইসের হাতে আটক হন। ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে ৬ লাখের বেশি মানুষকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে। বর্তমানে প্রায় ৬৫,০০০ মানুষ আইসিইর আটক কেন্দ্রে রয়েছেন। অভিবাসন প্রশ্নে মার্কিন সমাজ গভীরভাবে বিরক্ত। রিনি গুড ও অ্যালেক্স প্রেটির মৃত্যু সেই বিভাজনকে আরও স্পষ্ট করে তুলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আরাফাত ইয়াসার, আরটিভি। গ্রিনল্যান্ড নিয়ে সম্ভাব্য একটি চুক্তির ঘোষণা দেওয়ার পর বৈশ্বিক রাজনীতিতে আবারও আলোচনায় বিরল খনিজ। এসব খনিজের নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র, চীন ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে কৌশলগত প্রতিযোগিতা স্পষ্ট হয়ে উঠছে। বিশেষ করে সৌদি আরব নিজেদের খনিজ কেন্দ্র হিসেবে গড়ে তুলতে বড় পরিসরে বিনিয়োগ বাড়াচ্ছে। গ্রিনল্যান্ডের বিরল খনিজ নিয়ে সম্ভাব্য সমঝোতার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তি হলে গ্রিনল্যান্ডের বিরল খনিজের ওপর যুক্তরাষ্ট্রের অধিকার প্রতিষ্ঠিত হবে বলে জানান তিনি। এর পরপরই আবারও আলোচনায় আসে বৈশ্বিক বিরল খনিজের নিয়ন্ত্রণ প্রশ্ন। পরিবেশ বান্ধব জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক সামরিক প্রযুক্তিতে বিরল খনিজের ব্যবহার বাড়ছে। তবে এসব খনিজের উৎপাদন ও পরিশোধনের বড় অংশ এখনও চীনের নিয়ন্ত্রণে। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির তথ্য অনুযায়ী বিশ্বের প্রায় ৯০% পরিশোধিত বিরল খনিজ এবং ৬০% খনির উৎপাদন নিয়ন্ত্রণ করে চীন। এ অবস্থায় খনিজ খাতে বড় বিনিয়োগ বাড়াচ্ছে সৌদি আরব। দেশটির দাবি, তাদের কাছে প্রায় $২৫০ ট্রিলিয়ন খনিজ সম্পদ রয়েছে। S&P গ্লোবালের তথ্য বলছে ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে সৌদি আরবের খনিজ অনুসন্ধান বাজেট বেড়েছে প্রায় ৫৯৫%। সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত খনি কোম্পানি আগামী দশকে $১১০ বিলিয়ন বিনিয়োগের ঘোষণা দিয়েছে। লক্ষ্য, আন্তর্জাতিক অংশীদারত্ব গড়ে তোলা ও খনিজ প্রক্রিয়াজাতকরণ সক্ষমতা বাড়ানো। বিশেষজ্ঞরা বলছেন, পর্যাপ্ত জ্বালানি, অবকাঠামো ও রাষ্ট্রীয় সহায়তার কারণে সৌদি আরব আঞ্চলিক খনিজ পরিশোধন কেন্দ্র হয়ে উঠতে পারে। এতে চীনের ওপর নির্ভরতা কমানোর সুযোগ পাবে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো।
তবে পরিবেশগত প্রভাব, আঞ্চলিক অস্থিতিশীলতা ও কূটনৈতিক চ্যালেঞ্জের কারণে সৌদি আরবের এই লক্ষ্য বাস্তবায়ন সহজ হবে না বলেও সতর্ক করছেন বিশ্লেষকরা। আরাফাত ইয়াসার, RTV। যুক্তরাষ্ট্রের কোটি কোটি মানুষের অবসর জীবনের প্রধান ভরসা সোশ্যাল সিকিউরিটি বা সামাজিক নিরাপত্তা কর্মসূচি। তবে সাম্প্রতিক সময়ে এই কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে বাড়ছে উদ্বেগ। অনেকেই আশঙ্কা করছেন এই কর্মসূচি দেউলিয়া হয়ে যেতে পারে। তবে এখনও আশা রাখছেন অর্থনীতিবিদরা। যুক্তরাষ্ট্রের অবসরপ্রাপ্ত নাগরিক, প্রতিবন্ধী ব্যক্তি এবং স্বল্প আয়ের মানুষের জন্য সোশ্যাল সিকিউরিটি একটি গুরুত্বপূর্ণ সামাজিক নিরাপত্তা কর্মসূচি। এই কর্মসূচির আওতায় প্রতি মাসে কোটি কোটি মানুষ নিয়মিত ভাতা পেয়ে থাকেন, যার প্রধান সুবিধাগুলো হলো মাসিক অবসর ভাতা, প্রতিবন্ধী ভাতা, পরিবার ও উত্তরাধিকার ভাতা, এমনকি চিকিৎসা ক্ষেত্রে নানা সুবিধা। তবে সাম্প্রতিক সময়ে এই কর্মসূচির আর্থিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা। এক জরিপে দেখা গেছে প্রায় ৭৪% আমেরিকান মনে করেন তাদের জীবদ্দশায় এই তহবিলের কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে। এই আশঙ্কাই আমেরিকানদের অবসর জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে তুলছে। সরকারি পূর্বাভাস বলছে ২০৩২ সালের শেষ নাগাদ নিঃশেষ হতে পারে অবসর ভাতা তহবিল। যদি কংগ্রেস কোনো সংস্কার না আনে তাহলে সুবিধাভোগীরা গড়ে প্রায় ২৪% ভাতা কমে যাওয়ার ঝুঁকিতে পড়তে পারেন। তবে অর্থনীতিবিদরা বলছেন সোশ্যাল সিকিউরিটি পুরোপুরি দেউলিয়া হওয়ার পথে নেই, কারণ পেরোল ট্যাক্স থেকে অর্থ নিয়মিত আসতেই থাকবে। অর্থনীতিবিদদের ধারণা, সুবিধা প্রদানের ধরনে হয়তো সময়ের সঙ্গে সঙ্গে ভবিষ্যতে কিছু পরিবর্তন আসতে পারে। ইমতিয়াজ আহমেদ, RTV। যুক্তরাষ্ট্র জুড়ে ভয়াবহ তুষারঝড় ও বৈরী আবহাওয়ার কবলে এ পর্যন্ত অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। সোমবার স্থানীয় কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে ABC নিউজ। এদিন টেক্সাসের ফ্রিস্কোতে গাড়ির পেছনে স্লেজ বেঁধে খেলার সময় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে এক কিশোরী। এছাড়া অস্টিন এলাকায় পরিত্যক্ত এক গ্যাস স্টেশনে প্রচণ্ড ঠান্ডায় একজনের মৃত্যু হয়েছে। এছাড়া নিউ ইয়র্ক সিটিতে ৫ জন, টেনেসি অঙ্গরাজ্যে ৩ জন, লুইজিয়ানায় ২ জন এবং ম্যাসাচুসেটস ও ক্যানসাসে ১ জন করে মারা গিয়েছেন। এই প্রবল তুষারঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের লাখ লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন এবং উত্তর পূর্বাঞ্চলের যাতায়াত ব্যবস্থা স্থবির হয়ে পড়েছে। তীব্র শীত ও তুষারঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বন্ধ ঘোষণা করা হয়েছে সব স্কুল। তবে নির্ধারিত শিক্ষার্থীদের জন্য অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু থাকবে। নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি ও স্কুল চ্যান্সেলর জানান, উদ্ভূত পরিস্থিতিতে নেওয়া পদক্ষেপে শিক্ষার্থী, পরিবার এবং কর্মীদের নিরাপত্তার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। একই সঙ্গে এর মাধ্যমে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়ার ১৮০ দিনের ন্যূনতম শর্ত পূরণ হবে। সব পোস্ট স্কুল প্রোগ্রাম, প্রাপ্তবয়স্ক শিক্ষা এবং অন্যান্য স্কুল ভিত্তিক কার্যক্রমও বাতিল করা হয়েছে। তুষারঝড়ের সময় কিছু স্কুল ওয়ার্মিং সেন্টার হিসেবে ব্যবহৃত হবে। তুষারপাতের ফলে ১,১০০টিরও বেশি স্কুলে অনলাইন ক্লাস চালু থাকবে। হাই স্কুল ও গ্রেড 6 থেকে 8-এর শিক্ষার্থীদের জন্য পূর্ব নির্ধারিত প্রফেশনাল লার্নিং ডে অনুযায়ী সোমবারের ছুটি বহাল থাকবে। এবার ভয়াবহ শীতকালীন ঝড়ের কারণে যুক্তরাষ্ট্র জুড়ে বিমান যাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। দেশটির ব্যস্ততম বিমানবন্দরগুলোতে ব্যাপক ফ্লাইট বাতিল ও বিলম্বের পূর্বাভাস দিয়েছে এয়ারলাইন্সগুলো। জাতীয় আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ রকি পর্বতমালা থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত বিস্তৃত এলাকায় প্রায় 18 কোটি মানুষ ঝুঁকিতে রয়েছে। এই অঞ্চলে তুষারপাত, বরফ বৃষ্টি এবং শিলাবৃষ্টি হচ্ছে, যেখানে ওয়াশিংটন, নিউ ইয়র্ক এবং বোস্টনে 1 থেকে 2 ফুট পর্যন্ত তুষারপাত হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। ফ্লাইট অ্যাওয়ারের তথ্য অনুযায়ী শনিবার থেকে এখন পর্যন্ত প্রায় 14,000 ফ্লাইট বাতিল হয়েছে, যার মধ্যে রোববারই ছিল প্রায় 9,600টি। রোনাল্ড রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টে দিনের 97% ফ্লাইট বাতিল হয়েছে। ডালাস, আটলান্টা, নিউ ইয়র্ক ও ফিলাডেলফিয়ার সহ বড় সব হাবগুলোতেও ব্যাপক বিঘ্ন দেখা দিয়েছে। আমেরিকান এয়ারলাইন্স, ডেল্টা, সাউথ ইস্ট, ইউনাইটেড এবং জেট ব্লু সহ সব এয়ারলাইন্সগুলো হাজার হাজার ফ্লাইট বাতিল করেছে। তবে যাত্রীরা চাইলে বিনা খরচে পুনরায় বুকিং করতে পারেন অথবা বাতিল হয়ে গেলে অর্থ ফেরত দাবি করতে পারেন বলে জানিয়েছে এয়ারলাইন্সগুলো।
যুক্তরাষ্ট্র জুড়ে বইছে আর্কটিক শৈত্যপ্রবাহ। দেশটিতে ভয়াবহ শীতকালীন ঝড়ের প্রভাবে প্রাকৃতিক গ্যাসের দাম $6 ছাড়িয়েছে, যা 2022 সালের পর প্রথমবারের মতো বাড়ল। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত দাম বাড়ল প্রায় 68%। এতে একদিকে জ্বালানি বাজারে অস্থিরতা, অন্যদিকে সাধারণ মানুষের জীবনযাত্রায় চরম দুর্ভোগ নেমে এসেছে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা। যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তর জানিয়েছে, উইন্টার স্টর্ম ফার্ন নামের এই ঝড় দক্ষিণ রকি পর্বতমালা থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত বিস্তৃত এলাকায় প্রভাব ফেলেছে। এতে অন্তত 37টি অঙ্গরাজ্যে প্রায় 18 কোটি মানুষ ঝুঁকিতে রয়েছে। অনেক এলাকায় ঝোড়ো বাতাসে শীতের তীব্রতা -50 ডিগ্রি পর্যন্ত পৌঁছেছে। শৈত্যপ্রবাহের কারণে বিদ্যুৎ সরবরাহেও বড় ধাক্কা লেগেছে। সবশেষ তথ্য অনুযায়ী রোববার রাত পর্যন্ত 8 লাখের বেশি গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। প্রচণ্ড ঠান্ডার কারণে এখন পর্যন্ত 7 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংস্থাটির কর্তৃপক্ষ। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘস্থায়ী শৈত্যপ্রবাহ অব্যাহত থাকলে জ্বালানির বাজারের দাম আরও বাড়তে পারে। বিশ্ব থেকে গুটি বসন্ত নির্মূল অভিযানের প্রধান কারিগর প্রখ্যাত মার্কিন চিকিৎসা বিজ্ঞানী ডক্টর উইলিয়াম ফোগে আর নেই। স্থানীয় সময় শনিবার আটলান্টায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে তার প্রতিষ্ঠিত সংস্থা টাস্ক ফোর্স ফর গ্লোবাল হেলথ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 89 বছর। গুটি বসন্ত নিয়ন্ত্রণে ডক্টর ফোগের আবিষ্কৃত রিং কন্টেইনমেন্ট কৌশল বিশ্ব চিকিৎসা ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন আনে। 1960-এর দশকে নাইজেরিয়ায় কর্মরত থাকাকালীন তিনি খেয়াল করেন, ঢালাওভাবে টিকা দেওয়ার বদলে আক্রান্ত ব্যক্তিদের টিকা দিলে সংক্রমণের বিস্তার কার্যকরভাবে থামানো যায়। টিকার সীমাবদ্ধতার সত্ত্বেও এই উদ্ভাবনী পদ্ধতি 1980 সালে বিশ্বকে গুটি বসন্ত মুক্ত করতে মুখ্য ভূমিকা রাখে। ডক্টর ফোগে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের সাবেক পরিচালক ছিলেন। এছাড়া কার্টার সেন্টার ও বিল গেটস ফাউন্ডেশনে গুরুত্বপূর্ণ পদে থেকে তিনি কোটি কোটি মানুষের জীবন রক্ষায় অবদান রেখেছেন। তার প্রয়াণে বিশ্ব জনস্বাস্থ্যের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান হলো। এ পর্যন্তই আমেরিকান রাউন্ড আপ। উত্তর আমেরিকার গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে আরটিভির সাথেই থাকুন। মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবাই ভালো থাকুন।